2 বছর পর নিজের স্বামীকে দেখে চমকে গেল প্রহর। বিয়ের প্রথম রাতেই তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর আজ 2 বছর পর ফিরে এসেছে নতুন বউ সাথে নিয়ে। প্রহর হতবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল তার স্বামী জিদানের পানে। জিদান নির্লিপ্ত। প্রহরের প্রতি তার কোনো দুর্বলতা নেই, নেই কোনো ভালোবাসা, আর না আছে কোনো অনুভূতি। প্রহর তাকিয়ে আছে জিদানের পাশে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে। লাল টুকটুকে শাড়ি পরিহিত নারী, দেখে মনে হচ্ছে সদ্য বিয়ে করা দম্পতি। প্রহর লক্ষ্য করল জিদানের পরনে খয়েরি রঙের শেরওয়ানি পরা। প্রহরের বুঝতে দেরি হয় না, এরা সত্যি সত্যি নব দম্পতি, সদ্য বিয়ে করে বাড়ি ফিরছে। প্রহরের পুরো দুনিয়া ওলটপালট হয়ে গেল। এতগুলো দিন পর স্বামীকে দেখে খুশি হওয়ার বদলে কষ্টটা বেশি হচ্ছে প্রহরের। দরজায় প্রহরকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিদানের সদ্য বিয়ে করা বউ শিলা জিদানকে বলল, মেয়েটা কে বেবি? এভাবে দরজা আটকে দাঁড়িয়ে আছি কেন? তোমার মাকে ডাকো, বরণডালা আনতে বলো, বাড়িতে নতুন বউ এসেছে। বরণ করে ঘরে তুলতে বলো জিদান। জিদান হেসে বলল, একটু অপেক্ষা করো যান, আমি মাকে ডাক দিচ্ছি। মা এসে আমাদের বরণ করে ঘরে তুলে নেবে। জিদানের মুখে জান ডাক শুনে প্রহরের বুকের ভিতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জিদান মুখে জান ডাকটা প্রহরের বুকে গিয়ে বিঁধল। জিহান প্রহরকে বলল, এভাবে তালগাছের মতো দাঁড়িয়ে না থেকে মাকে ডাক দাও, বলো বাড়িতে নতুন বউ এসেছে। বলবে জিদানের বউ এসেছে। বরণডাল এনে বরণ করে ঘরে তুলতে। প্রহর আর সহ্য করতে পারছে না, স্বামীর মুখে তাকে এসব শুনতে হচ্ছে। প্রথম স্ত্রীকে কিনা বলছে নতুন বউ এসেছে বরণডালা এনে বরণ করতে। এসব শোনার আগে তার মরণ হলো না কেন আল্লাহ? কলিং বেলের শব্দে পেয়ে জিদানের মা মানে প্রহরের শাশুড়ি মর্জিনা বেগম প্রহরকে দরজা খুলতে পাঠায়। এতক্ষণ হয়ে যাওয়ার পরও যখন আসছে না দেখে তিনি নিজে আসেন দরজার কাছে। আর এসে জিদানকে দেখে তিনি খুব খুশি হয়ে যান। কিন্তু তার খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ যখন তিনি দেখলেন ছেলের পাশে লাল শাড়ি পরিহিত এক সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে, তখনই তার মুখে আধার ঘনিয়ে আসে। কিন্তু নিজের মনকে বোঝান তার ছেলে এমন করতেই পারে না। তাই তো তিনি বললেন, জিদান বাবা তুই এসেছিস, আমি খুব খুশি হয়েছি বাবা। কিন্তু তোর পাশে মেয়েটা কে বাবা? আগে তো কোনোদিন দেখি নাই, চিনিও না। মেয়েটা কে জিদান? জিদান হাসি মুখে বলল, আমার বউমা, আমি বিয়ে করেছি। জিদানের কথায় তিনি পিছিয়ে গেলেন। অস্ফুট স্বরে বললেন, কে বলছিস তুই? বিয়ে করেছিস মানে? বউ থাকতে আবার বিয়ে করেছিস? তোর মাথা ঠিক আছে জিদান? জিদান চোখ মুখ কালো করে বলে, আমার মাথা ঠিক আছে মা, আমি সজ্ঞানে শিলাকে বিয়ে করেছি। মর্জিনা বেগম প্রহরের দিকে তাকালেন। প্রহরের চোখ মুখ দেখে তিনি বুঝতে পারলেন মেয়েটার ওপর দিয়ে কি যাচ্ছে। যেখানে বিয়ে প্রথম রাতেই স্বামী চলে যায়, আর তারপর 2 বছর পর ফিরে আসে আরেকটা বউ নিয়ে। প্রহর পুরো নিশ্চুপ হয়ে গেছে, শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। জিদান তার মাকে বলল, মা, আমাদের বরণ করবে না? বরণ করে তোমার নতুন বৌমাকে তোমার ঘরে তুলবে না? মর্জিনা বেগম হুঙ্কার দিয়ে উঠলেন। তিনি বললেন, কিসের বরণ? কোনো বরণ হবে না। তুই কার পারমিশন নিয়ে অন্য একটা অচেনা অজানা মেয়েকে বিয়ে করেছিস? হ্যাঁ, আমি কাউকে বরণ করব না। এখান থেকে তুই চলে যা। আমি এই বিয়ে মানি না। আমি শুধু ওকে আমার বৌমা হিসেবে মানি, অন্য কাউকে না। প্রহরকে দেখিয়ে বললেন মর্জিনা বেগম। শিলা এতক্ষণে বুঝল এই মেয়েটাই জিদানের প্রথম স্ত্রী। এতক্ষণ ধরে মা ছেলের কথাই শুনছিল শিলা, কিন্তু তার শোনার টাইম নেই তার কাছে। মা ছেলের অহেতুক বকবকানিতে তার কান ঝালাপালা হয়ে যাচ্ছে। তাই সে বলল, শুনুন শাশুড়ি মা, আপনি মানেন বা না মানেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। বিয়েটা যেহেতু আপনার ছেলেকেই করেছি, সেহেতু তো আপনাকে আমায় মেনে নিতেই হবে। শিলার কথায় মর্জিনা বেগম আশ্চর্য হয়ে যান। প্রথম দিন এসে তার মুখের ওপর কথা বলছে, এত বড় সাহস মেয়েটার। ততক্ষণে বাসায় চলে আসে বাড়ির বাকি সদস্যরা। জিদানের বাবা আর চাচা। জিদানের চাচি এই মুহূর্তে বাসায় নেই। জিদানের বাবা শামসুল আলম জিদানকে দেখে অবাক হলেন। তিনি জানতেন না জিদান আজ বাসায় ফিরবে। কিন্তু জিদানের পাশে থাকা মেয়েকে দেখে তিনি বললেন, জিদান, মেয়েটা কে? দেখে মনে হচ্ছে সদ্য বিয়ে করে এসেছে। কার বউ? জিদান কিছু বলল না, চুপ করে থাকল। শামসুল আলম ভেতরে ঢুকে স্ত্রীকে বললেন, কি হয়েছে? তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? আর প্রহর মা, তুমি ঠিক আছে তো? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি ঠিক নেই। মর্জিনা বেগম চিৎকার করে বললেন, তোমার গুণধর ছেলে 2 বছর পর বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি ফিরেছে। তুমি দেখে কিছু বুঝতে পারছো না? আবার জিজ্ঞেস করছো কার বউ? ওটা অন্য কারো বউ না, তোমার ছেলের বউ। শামসুল আলম এবার ভালো করে লক্ষ্য করলেন জিদানের পাশে লাল শাড়ি পরিহিত এক নারী।
তাকে দেখলে যে কেউ বলবে নতুন বউ। কিন্তু তিনি এতক্ষণ এটা বুঝতে পারেননি। তিনি জিদানকে বললেন, ছি জিদান, ছি, এমন একটা ঘৃণ্য কাজ করতে তোমার বিবেকে বাঁধল না? তুই না আমার ছেলে। এখন আমার মনে হচ্ছে তুই আমার ছেলে নস। আমার ছেলে হলে এমন কাজ করতে পারত না। জিদান চোখ মুখ শক্ত করে বলে, বাবা, আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। এখন আমার যথেষ্ট বয়স হয়েছে, আমার নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি। তাই বলে তুই প্রহরকে অস্বীকার করতে পারিস না জিদান। প্রহর তো তোর বিয়ে করাবো, তিনি কবুল বলে তুই ওকে বিয়ে করেছিস। এখন তো এসব বললে তো চলবে না। জিদান প্রহরের দিকে তাকিয়ে বলল, এই বিয়ে আমার কাছে কোনো মানেই হয় না বাবা। এই বিয়ে আমি মানি না। সেখানে প্রহরকে নিজের স্ত্রী বলায় প্রশ্নই আসে না। জিদান। শামসুল আলম হাত উঠিয়ে জিদানকে মারতে যান, কিন্তু চর মারার আগেই তার হাত ধরে ফেলে জিদানের নতুন বউ শিলা। শামসুল আলম হতবাক, মর্জিনা বেগম মুখ চেপে ধরেন। প্রহর বিস্মিত, কি হচ্ছে এসব? শামসুল আলম হতবাক হয়ে বললেন, এই মেয়ে, তোমার সাহস তো কম নয়, তুমি আমার হাত ধরেছ। তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। জিদান দ্রুত শিলার হাত ছাড়িয়ে নিয়ে বলল, তুমি আমার বাবার হাত ধরলে কেন? আমার বাবা আমাকে মারত, আমি বুঝে নিতাম। তোমাকে আমাদের মধ্যে আসতে বলেছে কে? জিদান, উনি তোমাকে। চুপ করো, কোনো কথা বলবে না। শিলা চুপ করে যায়, কিন্তু রাগে ফোঁসফাঁস করছে। প্রহরের দিকে আগুন চোখে তাকিয়ে আছে। প্রহর নির্বাক দৃষ্টিতে সবটা দেখছে। শামসুল আলম রেগে বললেন, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আর কখনো এই বাড়ির ত্রিসীমানায় তোকে যেন না দেখি। তোকে কোনোদিন আমি মেনে নেব না, বেরিয়ে যা। শিলা জিদানের দিকে রাগী চোখে তাকালো। জিদান শিলাকে শান্ত হতে বলল, কিন্তু শিলা শান্ত হতে পারছে না। সবাইকে অবাক করে দিয়ে প্রহর বলল, শয়তান, তোর এত বড় সাহস! তুই আমাকে নিয়ে ছেলে খেলা করিস, বউ থাকতে আরেকটা বিয়ে করিস। লজ্জা করে না বউ থাকতে আরেকটা বিয়ে করতে? ছি, তোদের মতো কাপুরুষকে ধিক্কার জানায়। তোরা তো পুরুষ নামের কলঙ্ক করে। প্রহরের কথায় সবাই অবাক হয়ে যায়। জিদান তো ভাবিনি প্রহর এসব বলতে পারে। জিদানের মুখে অবাকের ছাপ। প্রহরের কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে শিলা। প্রহরকে আঙ্গুল তুলে বলল, এই মেয়ে, তোমার সাহস তো কম না? তুমি আমার জামাইকে তুইতুকারি করছো, এতগুলো কথা শোনাচ্ছ। একদম বাড়াবাড়ি করবে না কিন্তু। প্রহর তেড়ে গিয়ে বলল, এই, কিন্তু কি? হ্যাঁ, কি করবি আমায়? কিচ্ছু করতে পারবি না। তোর আগেও আমার জামাই, তাই জামাই জামাই করে আমার সাথে লাগতে আসবি না। তুই একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙতে আসিস, লজ্জা করে না তোর? প্রহরের কথায় জিদানের দিকে চোখ বড় বড় করে তাকায় শিলা। জিদান তাকে বলেছিল, প্রহর নিতান্তই ভদ্র একটা মেয়ে, কাউকে কিছু বলে না, কারো সাথে বেশি কথা বলে না। কিন্তু জিদান যা বলেছিল তা তো 1%ও মেলে না। এই মেয়ে তো জল্লাদ। শিলা ভেতরে ভেতরেই ফুঁসছে, কিছু বলল না। এবার সবাইকে আরেক দফা অবাক করে দিয়ে প্রহর একটা কাজ করে ফেলল। জিদানের গালে সজোরে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। প্রহরের কাজে সবাই হতবাক। প্রহর দাঁতে দাঁত চেপে বলল, বিয়ের প্রথম রাতেই তুই যখন কিছু না বলে বাড়ি থেকে চলে গিয়েছিলি না, সেদিন আমি বুঝতে পেরেছিলাম তোর মধ্যে কোনো না কোনো ঘাপলা আছে। শালা জানোয়ার কোথাকার! কি মনে করিস আমায়? আরে, তোর ওপর তো আমার কোনো ইন্টারেস্টই নেই। তোকে তো কিছু না বলে ভেতরে এসে ড্রয়িং রুমের সোফায় বসল। প্রহরের কর্মকাণ্ডে সবাই শুধু টাসকি খেয়ে যাচ্ছে। জিদান গালে হাত দিয়ে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে প্রহরের দিকে। অপমানে পুরো শরীর জ্বলে ওঠে জিদানের। রেগেমেগে বাড়ির ভেতরে চলে আসে। জিদানের পিছন পিছন সবাই সদর দরজা থেকে ড্রয়িং রুমে আসে। শিলাও আসে। তাদের বরণ হল না বলে শিলার খুব রাগ হলো, কিন্তু পরিস্থিতি এখন খারাপ। এই মুহূর্তে কিছু বললে তাকে কথা শুনতে হবে, তাই চুপ থাকায় শ্রেয় বলে মনে হলো তার। সোফায় পায়ের উপর পা তুলে আরাম করে বসে আছে প্রহর। প্রহরের মাঝে কোনো হেলদোল নেই, যা দেখে সবাই কম বেশি অবাক হচ্ছে। প্রহরের ঠোঁটের কোণে বাঁকা হাসি, যার মানে কেউই বুঝল না। জিদান প্রহরের কাছে এসে চেঁচিয়ে বলল, তুমি আমাকে মারলে কেন? তোমার সাহস হয় কি করে আমার গায়ে হাত তোলার? আমার বাড়ির দাঁড়িয়ে আমাকে মারছ? প্রহর চিৎকার করে বলে, এই, গলার নিচে কার সাথে চিৎকার করে কথা বলছিস? হ্যাঁ, আমি প্রহর। প্রহরের সাথে কেউ জোর গলায় কথা বলে না, জানিস না তুই? মর্জিনা বেগম প্রহরের কথা শুনে হতবিহবল হয়ে যান। তিনি কোন প্রহরকে দেখছে? 2টা বছর তিনি যে প্রহরকে দেখে এসেছেন, চিনেছেন, এসে প্রহর না, এই প্রহরকে তিনি চিনেন না।
বড্ড অচেনা। জিদান সহ বাকি সবাই কয়েক সেকেন্ডের জন্য থমকালো। শামসুল আলম যতই ছেলের সাথে খারাপ আচরণ করেন না কেন, তিনি কিন্তু প্রহরের এই আচরণগুলো মেনে নিতে পারছেন না। শামসুল আলম প্রহরের কাছে এগিয়ে এসে বললেন, প্রহর মা, তুমি কিভাবে কথা বলছো? জিদান যাই করুক না কেন, ও তোমার স্বামী। স্বামীকে কেউ তুই তুকারি করে বলে মা? তুমি একটু শান্ত হয়ে বসো প্রহর, সব ঠিক হয়ে যাবে। প্রহর শামসুল আলমের কথায় উচ্চস্বরে হেসে উঠল। হাসতে হাসতে বলল, শ্বশুর আব্বা, কি যেন কন্যা আপনি? আপনি কি ঠিক হওয়ার কথা বলছেন? কিচ্ছুটি ঠিক হবে না। এরপর থেকে সব শেষ হবে। লাস্টের কথাটা গম্ভীর কণ্ঠে বলল প্রহর। যা শুনে চমকে উঠলেন সকলে। শামসুল আলম কাঁপা কাঁপা গলায় বললেন, এসব তুমি কি বলছো প্রহর মা? কি শেষ হবে? তুমি কি শেষ হওয়ার কথা বলছো? প্রহর আবারও হেসে উঠল। তারপর বলল, আহ শ্বশুর আব্বা, এত হাইপার হচ্ছেন কেন? আমি তো জাস্ট এমনি বললাম। আপনাদের রিয়াকশন কি হয় দেখার জন্য। প্যারা নিয়েন না তো। মর্জিনা বেগম দৌড়ে প্রহরের পাশে এসে বসেন। প্রহরের মাথায় কপালে হাত দিয়ে বললেন, তোমার জ্বরটর আসেনি প্রহর? তুমি তো ঠিকই আছো। তাহলে সব কি বলছো? নাকি বর বিয়ে করে আসায় তুমি পাগল টাগল হয়ে গেলে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর না তোমাকে চিনতে পারছি। তোমাকে বড্ড অচেনা লাগছে প্রহর। মর্জিনা বেগমের কথায় প্রহর বাঁকা হাসল। কোনো চোখে জিদানের দিকে তাকালো। তারপর জিদানের বউ শিলাকে দেখল। শিলা তার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। যা দেখে মনে মনে খুব হাসল প্রহর, কিন্তু কাউকে তা বুঝতে দিল না। প্রহর এবার মুখ ফুটিয়ে তুলল কষ্টের ছাপ, শুরু করে দেয় কান্না। হঠাৎ মর্জিনা বেগমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয় প্রহর। সহসা এমন হওয়ায় ঘাবড়ে গেলেন তিনি। প্রহর কাঁদতে কাঁদতে বলছে, এ আমার কি হয়ে গেল শাশুড়ি মা? আমার সব শেষ হয়ে গেল। আমার স্বামী আর আমার রইল না। আমি এখন কি করব? কোথায় যাব? কার কাছে যাব? আমার তো কেউ রইল না। প্রহরের কথায় বড্ড মায়া হয় মর্জিনা বেগমের। তিনি প্রহরের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, কাঁদে না মা, আমরা আছি তো। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তুমি প্লিজ শান্ত হও। এভাবে কাঁদলে তোমার শরীর খারাপ করবে তো। কিভাবে শান্ত হব মা? আপনি বলেন, এখন আমি কি করব? সতীন নিয়ে কিভাবে সংসার করব? আপনি কোন? এসব কি কোনো মেয়ে মেনে নিতে পারে? পারে না। তেমনি আমিও পারছি না মা। খুব কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রহরের কাজকর্ম সব ন্যাকামি লাগছে জিদানের কাছে। অসহ্য লাগতেছে। গাল জ্বলে যাচ্ছে। মেয়ে মানুষের হাতে যে এত জোর জিদান জানত না। প্রহরের হাতের চর খেয়ে সে বুঝে গেছে, কিন্তু এসব পেয়ে মেনে নিবে না। এর প্রতিশোধ সে নিবেই। যে করে হোক তাকে মারার ফল প্রহরকে ভোগ করতেই হবে। শিলা জিদানের কাছে এসে দাঁড়ায়, ফিসফিস করে বলে, তুমি কি পুরুষ? আমার তো এখন সন্দেহ হচ্ছে তুমি আদৌ পুরুষ তো। শিলার কথায় চোখ রাঙিয়ে তাকায় জিদান। যা দেখে শিলা বলল, একদম চোখ রাঙাবে না। আমি কি ভুল কিছু বলেছি? বলিনি তো। তুমি একটা পুরুষ হয়ে ভয়ে কিছু বলতে পারছো না। আর দেখো, ওই মেয়েটা মানে তোমার প্রথম স্ত্রী কি করছে? তোমাকে সবার সামনে জ্বর যা নয় তাই বলছে। আর তুমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছো শুনছো। এ তুমি কেমন পুরুষ গো? যে কারোর সাথে উঁচু গলায় কথা বলতে পারো, অমূল্য না। আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। কখন কি করে ফেলবো আমি নিজেও জানি না। তুমি কিছু করবে নাকি আমি করব? তুমি কিছু করবে না। যা করার আমি করব। চুপচাপ দাঁড়িয়ে থাকলো, নইলে হিতে বিপরীত হয়ে যাবে। জিদান বাঁকা হেসে বলল, এ মেয়ে, একদম ন্যাকামি করবে না। তোমার এই ন্যাকামিগুলো আমার কাছে জাস্ট অসহ্য লাগতেছে। তুমি যদি মানতে না পারো, তাহলে এখনো এখানে পড়ে আছো কেন? চলে যেতে পারছো না? চলে যাও এখান থেকে। তোমাকে যেন আমার ত্রিসীমানায় না দেখি। জিদানের কথায় প্রহর উঠে দাঁড়ালো। তারপর আঙ্গুল নাচিয়ে বলল, এই, তুই কারে বাড়ি ছেড়ে যেতে বলছিস? হ্যাঁ, আমি কেন যাব? তুই এই বাড়ি ছেড়ে যা না। খবরদার আমার কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করবি না। জিদান দাঁতে দাঁত চেপে বলল, তুমি আমার সাথে তুই তুকারি করছো কেন? বেশ করেছি, আরও করব। তুই কে রে, যার জন্য তোকে সম্মান দিয়ে কথা বলতে হবে? প্রহর তার শাশুড়ির কাছে আসলো। তারপর বলল, শাশুড়ি মা, আমার খুব ক্লান্ত লাগছে। আমি রুমে গেলাম। আর হ্যাঁ, এই আপদ দুটোকে বাড়ি থেকে বিদায় করুন। আমি যেন এদেরকে আর না দেখি, বলে প্রহর গটগট পায়ে ড্রয়িং রুম ত্যাগ করে। প্রহরের যাওয়ার দিকে সবাই চেয়ে আছে। জিদানের চাচা জাফর আলম বড় ভাইকে বললেন, বড় ভাই যান, এখন কি করবেন? বাড়ির ছেলেকে তো আর তাড়িয়ে দেওয়া যায় না। জিদান না হয় একটা ভুল করেই ফেলেছে, তাই বলেই রাত বেরাতে ওকে বাড়ি থেকে বের করে দেওয়া যায় না।
যা সিদ্ধান্ত নেবেন একটু ভেবেচিন্তে নিয়েন। আমাদের বাড়ির একটা মান সম্মান আছে। শামসুল আলম সোফায় বসলেন। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলেন। স্বামীর পাশে এসে বসলেন মর্জিনা বেগম। স্বামীর মাথায় হাত রাখলেন। স্ত্রীর হাতের ছোঁয়া পেয়ে চোখ মেলে তাকালেন তিনি। সোজা হয়ে বসলেন। স্ত্রীকে বললেন, তুমি বলো, কি করব এখন? প্রহরীর মামা মামিকে কি জবাব দেব? এমনিতেও সেদিন বাসা ছেড়ে যাবার পর অনেক কিছু হয়েছিল। এখন যদি বলি জিদান আবার বিয়ে করেছে, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। তারা কিন্তু আমাদের ছেড়ে দিবেন না। জল অনেক দূর গড়াবে। আমারও মাথায় কিছু আসছে না গো। ভেবেছিলাম জিদান বাড়ি ফিরলে ধুমধাম করে প্রহর আরও রিসেপশন দেব, কিন্তু কি থেকে কি হয়ে গেল। বাবা মায়ের কথা শুনে জিদান আগায় আসলো। তারপর বলল, মা বাবা, তোমরা অতিরিক্ত চিন্তা করছো। এত চিন্তা করো না। আমি ওই মেয়েটাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব, ব্যাস। কথাটুকু বলতে না বলতেই জিদানের গালে সজোরে থাপ্পড় পড়ে। জিদান গালে হাত দিয়ে অবাক হয়ে বলল, বাবা, তুমি আমাকে মারলে? বেদব ছেলে, আকাম করে বড় কথা বলতে লজ্জা করে না তোর? আবার বলিস ওই মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবি? তুই বের হয়ে যা। আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। বের হয়ে যা। বাবার কথায় রেগে ফেটে পড়ে জিদান। জোরে চিল্লিয়ে বলে, আমি এ বাড়ির ছেলে বাবা। প্রহর এ বাড়ির কেউ হয় না। আজ ওর জন্য তুমি আমার গায়ে হাত তুললে না। একদিন দেখবে এই প্রহরের জন্যই তোমার সব শেষ হবে। সেদিন তুমি শুধু আফসোস করবে, হাই হাই করবে। সেদিন তোমার দুঃখের শেষ থাকবে না। তুমি সেদিন আমায় খুঁজবে, কিন্তু আমায় পাবে না। এই 2টা বছর যেভাবে বাড়ি ছেড়ে থাকতে পেরেছি, তেমনি বাকি দিনগুলো পারব। থাকবো না তোমার বাড়ি, চলে যাব। জিদানের কথায় চমকে ওঠে শিলা। জিদান চলে যাবে মানে? এ বাড়ি ছেড়ে গেলে কি করে হবে? তাকে থাকতেই হবে এ বাড়িতে। জিদানকে বোঝাতে হবে। শিলা সময় নষ্ট না করে জিদানের হাত ধরে দূরে নিয়ে যায়। তারপর বলল, পাগল হয়েছো তুমি? কোথাকার কোন মেয়ের জন্য তুমি বাড়ি ছাড়বে? খবরদার জিদান, বাড়ি ছাড়ার কথা বলবে না। আমাদের এখানেই থাকতে হবে। রুমে বসে প্রহর ড্রয়িং রুমের সব কথাই শুনছে। প্রহর জানে জিদান এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আর প্রহর নিজেও চায় না জিদান যাক। আর মাত্র কয়টা দিন, তারপরে আসল খেলা শুরু হবে। ততদিন না হয় জিদান তার নতুন বউ নিয়ে থাকুক, তাতে তার কিচ্ছু যায় আসে না। সে তো তার কাজ হলেই এ বাড়ি ছেড়ে চলে যাবে। অনেকদিন পর প্রহরের খুব শান্তি শান্তি লাগছে। একটু একটু করে প্রহর সবটা শেষ করবে। কাউকে ছাড় দেবে না, কাউকে না। জিদানের চাচা জাফর আলম ভাইকে বোঝান, এভাবে বাড়ির ছেলে বাহির যেন না যায়। জিদানকে যেন তাড়িয়ে না দেয়। বাড়ির ছেলে বাড়ি থাকুক। জাফর আলম বললেন, বড় ভাইজান, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিন না। সবটা মেনে নিন, না হলে যে সবটা এলোমেলো হয়ে যাবে। জাফরকে মেনে নিলে এলাকার মানুষ ছিছি করবেন। আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে রে। আমার এতদিনের সাজানো গোছান সম্মান সব শেষ করে দিল। সব আমি বুঝতে পারছি ভাইজান, কিন্তু এখন ওদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া ঠিক হবে না। তার থেকে ভালো ওরা সবাই বাসায় থাক। শামসুল আলম উঠে চলে যেতে যেতে বললেন, যা ভালো মনে হয় তাই কর। আমি ঘরে গেলাম, কিছু ভালো লাগছে না। শামসুল আলম চলে গেলেন। স্বামীর পিছন পিছন মর্জিনা বেগমও গেলেন। ড্রয়িং রুমে আছে শুধু জিদান, শিলা আর জাফর আলম। জাফর আলম জিদানের কাছে এসে বললেন, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। যা করার তা তো করেই ফেলেছিস। এখন সামনে কি হয় দেখ। আমি গেলাম। জিদান আর শিলা দাঁড়িয়ে থাকলো। বরণ হলো না বলে শিলার রাগে মাথা ফেটে যাচ্ছে। এসব অসহ্য ঝামেলা জিদানের আর ভালো লাগছে না। তাই সে নিজের রুমের দিকে পা বাড়ালো। জিদানের পিছন পিছন শিলাও যেতে লাগলো। বিছানায় আরাম করে বসে ফোন ঘাটছে প্রহর। হঠাৎ প্রহরের কানে একটা শব্দ আসলো। প্রহর বুঝতে পারল এটা কারো পায়ের তারা। তবে এই মুহূর্তে কে রুমে আসতে পারে ভেবে বাঁকা হাসি প্রহর। ফোন পাশে রেখে উদাস হয়ে বসল। উদাস হয়ে ওপরে ফ্যানের দিকে তাকিয়ে রইল। জিদান কতগুলো দিন পর তার রুমের সামনে এসে দাঁড়ালো। জিদানের ভেতর অনেকটা ভালো লাগা কাজ করল। এই রুমে তার কত শত স্মৃতি জড়িয়ে আছে। জিদান দেখল দরজা ভিড়ানো, মানে ভেতরে কেউ আছে। ভেবে ভ্রুকুচকে আসে। জিদানকে দাঁড়িয়ে যেতে দেখে শিলা জিজ্ঞেস করল, কি হলো, দাঁড়িয়ে গেলে যে? জিদান কিছু বলল না। শিলা আবার বলল, জিদান কি হয়েছে? জিদান অন্যমনস্ক হয়ে বলল, কিছু না। জিদান দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। বিছানায় প্রহরকে দেখে বসতে দেরি হয় না। তার রুমটা প্রহর দখল করে নিয়েছে। জিদান রেগেমেগে বলল, এই, তুমি আমার রুমে কেন? রুম থেকে বের হও।
প্রহর কাঁদো কাঁদো গলায় বলল, জিদান, এসব তুমি কি বলছো? এটা আমাদের দুজনের রুম, আর তুমি সেই রুম থেকে তোমার স্ত্রীকে বের হয়ে যেতে বলছো? শিলা প্রহরের দিকে তেড়িয়ে এসে বলল, এই, খবরদার, আমার জামাইকে ইমোশনাল কথাবার্তা বলবে না। বেশি কথা না বলে চুপচাপ রুম থেকে চলে যাও। এই বাড়িতে তো রুমের অভাব নেই, অন্য রুমে গিয়ে থাকো। প্রহর এবার দ্বিগুণ কেঁদে বলল, জিদান, তোমার সামনে এই মেয়েটা তোমার বউকে এভাবে বলছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? তুমি কেমন বর? বরের সামনে বউকে কথা শুনতে হচ্ছে, আর তুমি চুপ করে তাই দেখছো? জিদান মেজাজ খারাপ করে বলে, তোমার ফালতু ন্যাকামি বাদ দিয়ে ও যা বলছে তাই করো। চুপচাপ রুম থেকে চলে যাও। জিদানের কথায় শিলা হাসল, আর প্রহর যেন তার আগের ফর্মে ফিরে আসলো। বিছানা থেকে নেমে জিদানকে ধাক্কা দিয়ে তেজ দেখিয়ে বলল, এই, তুই কাকে চলে যেতে বলছিস? প্রহরকে? আমার সাথে বাড়াবাড়ি করতে আসিস না। প্রহর যতক্ষণ না চাই সে রুম থেকে বের হবে না, মানে হবে না। কেউ প্রহরকে বের করতে পারবে না। এই রুমে আমি থাকি, আমি থাকবো। এ রুমে তোদের কোনো জায়গা নেই। বের হও। বলে জিদানকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে, সাথে শিলাকেও। রুমের বাইরে দিয়ে প্রহর দরজা আটকে দেয়। দরজার বাইরে থ হয়ে দাঁড়িয়ে আছে জিদান। মুখের হাবভাব বদলে গেছে, রাগে মাথা ফেটে যাচ্ছে। তার রুম থেকে তাকে বের করে দিল। মেনে নিতে পারছে না জিদান। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয় জিদান। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে দেয়ালে সজোরে ঘুষি মারে। পরপর কয়েকটা ঘুষি দিয়ে বলে, না না না, এটা হতে পারে না। প্রহরেরা তো সাহস হয় কি করে আমাকে বের করে দেওয়ার? আমি ছাড়ব না ওকে, দেখে নিব। শিলা জিদানের হাত ধরে ফেলে, তারপর বলল, কন্ট্রোল ইউর সেলফ জিদান। এখন এত উত্তেজিত হওয়ার দরকার নেই, নিজেকে সামলাও। এত ভেঙে পড়লে চলবে কি করে? আমি আর নিতে পারছি না শিলা। ভেবেছিলাম এতগুলো দিন পর বাসায় ফিরলাম, সবকিছু নতুন করে শুরু করব, নিজের জীবনটাকে সাজিয়ে তুলব। কিন্তু সবকিছু এলোমেলো হয়ে গেল। আর কে জানতো এই মেয়েটা এখানে এখানে পড়ে আছে? আমি তো ভেবেছিলাম আমি চলে গেলে হয়তো প্রহরও চলে যাবে। যেখানে স্বামী নেই সেখানে থাকে কিভাবে? হাউ ইজ পসিবল? শান্ত হও জিদান, এত রাগ এখন করে লাভ নেই। যেখানে দেখানোর দরকার ছিল সেখানে দেখাওনি। খামাকা এখন আমার সামনে নিজের পুরুষ দেখানোর কোনো মানেই হয় না। যেখানে দেখানোর দরকার সেখানে গিয়ে দেখাও। জিদান শিলার দিকে রাগে দৃষ্টিতে তাকালো। জিদানের রেগে তাকানো দেখে শিলা বলল, এভাবে তাকাচ্ছ কেন? আমি কি ভুল কিছু বলেছি? বলিনি তো। আমি যা বলছি তাই করো। এই প্রহরকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করার ব্যবস্থা করো, নইলে কিন্তু তোমারই এ বাড়িতে থাকা দুষ্কর হয়ে পড়বে। কিন্তু প্রহরকে কিভাবে বাইর করব? আমার তো মনে হয় না সহজেও বের হবে। আমি যা জানতাম সেটা ভুল। কারণ প্রহরের চোখে আজ যা দেখলাম, ওর চোখে শুধু আগুন। আর সে আগুন দিয়ে ও সবকিছু জ্বালানি পুড়িয়ে ছারখার করে দিবে, সেটাই মনে হয় আমার। শিলা মুখে হাত দিয়ে ভাবুক হয়ে বলল, জিদান, হ্যাঁ বলো। প্রহর কেননা আমার সুবিধার লাগছে না। কেন? তুমি খেয়াল করেছো কিনা জানি না, তবে আমি করেছি। প্রহর এক এক সময় এক এক ব্যবহার করছে। মানে, দেখলি না, আমরা যখন প্রথমে ঘরে ঢুকলাম তখন ও কিভাবে তোমার সাথে কথা বলল, আর যখন ওকে রুম থেকে চলে যেতে বলা হলো তখনই ও গর্জে উঠল। জিদানও কিছুক্ষণ ভেবে দেখল শিলা ভুল কিছু বলেনি, সত্যি বলেছে। প্রহর অস্বাভাবিক আচরণ করছে, যা মোটেও সুবিধার না। জিদানদের ভাবনার মাঝে সেখানে উপস্থিত হয় মর্জিনা বেগম। জিদান আর শিলাকে দেখে গম্ভীর কণ্ঠে বলল, তোরা এখানে কেন? প্রহরের রুমের সামনে কি করছিস? জিদান মাকে দেখে কান্নার অভিনয় করে বলে, মা, ও মা, জানো, প্রহর না আমাকে রুম থেকে বের করে দিছে। তুমি কিছু বলবে না মা? তোমার ছেলেকে তার রুম থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে মা। মর্জিনা বেগম চুপ করে শুনে বললেন, প্রহর একদম ঠিক করেছে। ও কেন তোকে এই রুমে থাকতে দিবে? তুই যদি বিয়ে করে বউ না নিয়ে আসতি তাহলেও তোকে থাকতে দিত। কিন্তু তুই যা করেছিস, তোকে তো ক্ষমা করা যায় না রে। তাই কথা না বাড়িয়ে চুপচাপ এখান থেকে যা। এ বাড়িতে থাকতে হলে অন্য রুমে গিয়ে থাক। এই রুমটা আর তোর হবে না রে। মর্জিনা বেগম প্রহরকে ডাকলেন, প্রহর মা, ভাত খাবি না? রাত হচ্ছে তো। প্রহর রুম থেকে মর্জিনা বেগমের ডাক শুনতে পেল। মুচকি এসে ইনোসেন্ট ফেস করে বলল, না মা, আজ আর গলা দিয়ে ভাত নামবে না। তোমরা খেয়ে শুয়ে পড়ো, আমি খাবো না। অনেক বড় রাত মা, কিছু খেয়ে শো আবার। আমার ভালো লাগছে না মা, আমাকে প্লিজ একা থাকতে দাও। আমাকে আর ডেকো না, তুমি যাও, গিয়ে খেয়ে শুয়ে পড়ো। মর্জিনা বেগম কথা আর বাড়াল না, চলে যেতে গিয়ে থেমে যান। তারপর বলল, তালগাছের মতো দাঁড়িয়ে না থেকে এখান থেকে যাও।
তারপর তিনি দ্রুত পায়ে চলে যান। মায়ের যাওয়ার পানে তাকিয়ে থেকে জিদান বলল, তুমি এতটা বদলে গেছো মা। বাইরের মেয়ের জন্য নিজের ছেলেকে কথা শোনাতে ছাড় দিচ্ছ না। সকালের স্নিগ্ধ আলো চোখে পড়তেই চোখ মুখ কুচকে আসে প্রহরের। প্রহর ঘুরে কাঁথা জড়িয়ে আবার শুয়ে পড়ল। ফজরের সময়টাতে খুব ঠান্ডা পড়ে, বাইরে ঠান্ডা বাতাস হয়। কাল রাতে এত ড্রামা হলো যে প্রহর শোবার আগে জানালা লাগাতেই ভুলে গিয়েছিল, যার ফলে বাইরের ঠান্ডা বাতাস এসে প্রহরের গা ছুঁয়ে দিচ্ছে। প্রহর ঠান্ডায় ভালো করে গায়ে কাঁথা টেনে নেয়, কিন্তু বেশিক্ষণ শুয়ে থাকতে পারল না। উঠে বসল। ঘুম ঘুম চোখে ফোন অন করে দেখল এখন 5:45 বাজে। প্রহর দ্রুত বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। দ্রুত ফ্রেশ হয়ে অজু করে সে নামাজে দাঁড়ায়। নামাজ শেষ করে আবার বিছানায় শুতে যায়, কিন্তু শোয় না। কে মনে করে রুম থেকে বের হয়। প্রহর এখন জিদানের খোঁজে যাচ্ছে। বেচারাদের তো দেখতে হবে কি অবস্থায় আছে ভেবে হেসে ফেলে প্রহর। তারপর মুখে গাম্ভীর্য ভাব নিয়ে হাঁটতে থাকে। প্রহর হাঁটতে হাঁটতে প্রত্যেকটা রুম দেখছে, কোন রুমে আছে জিদানরা। খুঁজতে খুঁজতে পেয়ে গেল রুমটা। বাড়ির সবচেয়ে কর্নারে যে রুমটা, ঠিক সেই রুমটাতে শুয়ে আছে শিলা। প্রহর দরজাটা আরেকটু ফাঁকা করে ভালো করে দেখার চেষ্টা করল। বিছানায় শুধু শিলা শুয়ে আছে, জিদান নেই। জিদান কোথায়? প্রহরের ভ্রু কুঁচকে আসে। এই সাত সকালে জিদান কোথায় গেল? প্রহরের হঠাৎ মনে হলো জিদান হয়তো ওয়াশরুমে গেছে, তাই আর বেশি ভাবল না, চলে আসলো সেখান থেকে। প্রহর এবার গেল কিচেনে। নিজের জন্য 1 কাপ কফি দরকার, তাই কফি বানাতে কিচেনে চলে গেল। প্রহর 1 কাপ কফি করে কিচেন থেকে বের হয়। বাসার সবাই হয়তো এখনো ঘুমাচ্ছে, তাই আর কারোর জন্য কফি আর চা করল না। অন্যদিন প্রহর সবার জন্য চা করে দেয়, আজ শুধু নিজেরটা করে চলে আসে। সিঁড়ি বেয়ে রুমের দিকে হাঁটা ধরে। প্রহর রুমে ঢুকে কারো সাথে ধাক্কা খেল। ধাক্কা খেয়ে হাত থেকে কফির মগটা ছিটকে পড়ে ফ্লোরে পড়ে গেল। প্রহর ধাক্কা খেল কার সাথে দেখার জন্য মাথা উঁচু করে তাকালো। সামনের মানুষটাকে দেখে মেজাজ পুরো চটে গেল প্রহরের। প্রহর দাঁতে দাঁত চেপে বলল, এই, আপনি আমার রুমে কেন? কি করছেন আমার রুমে? আপনার জন্য আমার কফির মগটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, পুরো কফিটা নিচে পড়ে গেল। জিদান শান্ত কণ্ঠে বলল, সরো। কেন সরব? আগে বলেন, এই রুমে কার অনুমতি নিয়ে ভেতরে আসেন? অনুমতি নেব মানে? এটা আমার রুম, আমার যখন খুশি তখন আসব। এই রুমে আমি থাকি, মানে এই রুম আমার। তাই এরপর থেকে আমার রুমে আমার অনুমতি ছাড়া যদি আসেন, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। তাই সাবধান করে দিলাম, বি কেয়ারফুল। প্রহরের কথায় গুরুত্ব দেয় না জিদান। প্রহরকে পাশ কাটিয়ে চলে যেতে গেলে প্রহর বলে, দাঁড়ান। জিদান দাঁড়ালো, ঘুরে তাকিয়ে বলল, যা বলবে তাড়াতাড়ি বলো। প্রহর ভ্রুকুচকে বলে, আপনার হাতে এগুলো কি? কোথা থেকে নিলেন? আমার জিনিস, আমি নিয়েছি, তাতে তোমার কি? আমার কিচ্ছু না। এতদিন এগুলো দেখি যদি দেখতাম, তাহলে পুড়িয়ে ছারখার করে দিতাম। হোয়াট? হোয়াট ফট না বলে জানতো। জিদান দাঁত কিরমির করে রুম থেকে বের হয়ে গেল। জিদান যেতেই প্রহর দ্রুত দরজা আটকে দেয়। দ্রুত রাখা জিনিসগুলো দেখে। সবকিছু ঠিকঠাক আছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। প্রহর তো বেমালুন ভুলে গিয়েছিল। প্রহর একটুর জন্য ভেবেছিল জিদান হয়তো কিছু দেখে ফেলেছে। সবকিছু ঠিকঠাক আছে দেখে প্রহর শান্ত হয়। তারপর বলল, কাল থেকে আসল খেলা শুরু হবে মিস্টার জিদান। পুরো পরিবারকে আমি শেষ করে দিব, পথে বসিয়ে ছাড়ব। এতদিনের কষ্ট আমি কিছুতেই বৃথা হতে দেব না। শ্বশুরাব্বা, আপনার দিন শেষ। এখন থেকে আমার দিন শুরু। থুকু, আমাদের দিন শুরু। আপনার কষ্টের দিন শুরু হবে, আর আমার সুখের দিন শুরু হবে। কাল থেকে আমি প্রাপ্তির নিঃশ্বাস ফেলব। আজকের দিন শুধু আমার থেকে ভালো ব্যবহার পাবেন শ্বশুরাব্বা। বলেই উচ্চস্বরে হেসে ওঠে প্রহর। প্রহরের হাসিতে রয়েছে প্রতিশোধের হাসি, যা সেই 2 বছরে করেছে। প্রহর হাসতে হাসতে ফ্লোরে বসে পড়ে। ফ্লোরে পড়ে থাকা কাচের টুকরোগুলো থেকে একটা টুকরো নিজের হাতে তুলে নেয়। সেটা চোখের সামনে ধরে বলে, ঠিক এর মতো করে আপনি প্রতিনিয়ত ভেঙে পড়বেন শামসুল আলম অর্ফে শ্বশুরাব্বা। আপনার পুরো সাম্রাজ্য কাচের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবেন, কিচ্ছু করতে পারবেন না। দেখা ছাড়া আপনার হাতে আর কিছু থাকবে না। সবার সামনে আপনার ভালো মানুষের মুখোশ আমি খুলে দেব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বলে বাঁকা হাসে প্রহর। তখনই দরজায় ঠক ঠক শব্দ হয়। প্রহর দ্রুত উঠে দাঁড়ায়, নিজেকে স্বাভাবিক করে দরজা খুলে দেয়। দরজার বাইরে মর্জিনা বেগমকে দেখে মুচকে আসে প্রহর। এই মানুষটা খুব ভালো, প্রহরকে খুব ভালোবাসে, আদর করে, স্নেহ করে,
অথচ এই মানুষটা কোনোদিন জানতেও পারেনি তার স্বামী ঠিক কতটা খারাপ। মর্জিনা বেগম বললেন, এভাবে তাকিয়ে আছো কেন? কিছু কি হয়েছে? যদি হয় তাহলে আমায় বলতে পারো প্রহর। প্রহর মুচকি এসে বলল, তেমন কিছু না মা। কাল রাত থেকে তো এখন পর্যন্ত কিছু খাওনি। আমার সাথে নিচে চলো, আমি কিছু বানিয়ে দিছি, সেটা খেয়ে নেবে। প্রহর মৃদু হেসে বলল, ঠিক আছে মা, আপনি যান, আমি আসছি। অতপর মর্জিনা বেগম কিচেনে চলে গেলেন। আর প্রহর রুমে এসে ফ্লোরে পড়ে থাকা কাচের টুকরোগুলো উঠিয়ে সেগুলো ডাস্টবিনে ফেলে দেয়। তারপর নিচে আসলো। ড্রয়িং রুমের সোফায় বসে খবরের কাগজ পড়ছেন শামসুল আলম আর জাফর আলম। দুই ভাই বসে বসে পড়ছেন। প্রহর ড্রয়িং রুমে এসে চুপচাপ কিচেনে গেল শাশুড়ির কাছে। মর্জিনা বেগম প্রহরকে দেখে মুচকি আসল। প্রহরও তার বিনিময়ে হাসল। মর্জিনা বেগম প্রহরের হাতে 2 কাপ চা দিয়ে বলল, দুজনকে গিয়ে দিয়ে আসতে। প্রহর চায়ের কাপ হাতে নিয়ে প্রথমে শামসুল আলমের কাছে গেল। মুচকি হেসে চায়ের কাপ এগিয়ে দিল প্রহর। শামসুল আলম হেসে কাপটা নিল। প্রহর আবারও কিচেনে গেল। ততক্ষণে দেখল মর্জিনা বেগম পরোটা ভেজে ফেলেছেন, তার সাথে আলু ভাজি। একটা প্লেটে করে প্রহরের দিকে এগিয়ে দিল। প্রহর সেটা নিয়ে একটা চেয়ার টেনে বসল। প্রচুর খিদে পাওয়ায় সবটুকু খেয়ে নিল। বেশ কিছু সময় পর জিদান আর শিলা আসলো। দুজনকে দেখে চোখ মুখ শক্ত করে তাকায়, তবে কিছু বলল না। মর্জিনা বেগম টেবিলে খাবার রাখেন, সকলেই খেতে বসে। প্রহর একটু আগে পরোটা খাওয়ায় এখন আর কিছু খেল না, চুপ করে গিয়ে সোফায় বসে। জিদান অনেকদিন পর মায়ের হাতে রান্না খাবে, মনে মনে খুব খুশি হয়। জিদান ভেবেছিল তার মা হয়তো তার পছন্দের খাবার রান্না করেছে, কিন্তু সেগুলো কিছু না। তার পছন্দের কোনো কিছুই তার মা রান্না করেনি। নিমেষেই জিদানের মনটা খারাপ হয়ে গেল। সেদিনটা পার হয়ে গেল। পরের দিন সকালবেলা, শুক্রবার ছুটির দিন, সকলে বাড়ি। শামসুল আলম, জাফর আলম আর স্ত্রী কাল বাসায় ফিরছেন। সোফায় বসে আছেন। ড্রয়িং রুমে সবাই থাকলেও নেই শুধু প্রহর। প্রহর নিজের রুমে বসে অপেক্ষার প্রহর গুনছে। বেলা 11টা। প্রহর নিচে নামে। প্রহরকে দেখে একগাল হাসেন শামসুল আলম। অন্যদিন তার হাসির বদলে একটা হাসি উপহার দিত প্রহর, কিন্তু আজ আর প্রহর তা করল না। প্রহরের চোখ মুখ শক্ত। শামসুল আলম ভাবলেন হয়তো প্রহরের মন খারাপ, তাই তিনি কিছু মনে করলেন না। প্রহর ড্রয়িং রুমে পা রাখার পরপরই কলিং বেল বেজে ওঠে। কলিং বেলের শব্দে কিছুটা কেঁপে ওঠেন শামসুল আলম। হঠাৎ এমন হয় তিনি কিছুটা অবাক হলেন, কিন্তু সেটা প্রকাশ করলেন না। মর্জিনা বেগমকে বললেন, কে এসেছে দেখ তো। স্বামীর কথা মতো মর্জিনা বেগম দরজা খুলতে গেলেন। তিনি দরজা খুলে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দেখে চমকে উঠলেন। অস্ফুট স্বরে বললেন, আপনারা? দরজার বাইরে থাকা একজন বয়স্ক লোক, নাম তার জহির শিকদার। তিনি মুচকি এসে বললেন, জি আমরা। খুশি হননি? মর্জিনা বেগম জোরপূর্বক হেসে বললেন, খুশি হব না কেন, খুশি হয়েছি তো। আপনারা প্লিজ ভিতরে আসুন। জহির শিকদার আর তার স্ত্রী আর ছেলেকে নিয়ে ভেতরে আসলেন। প্রহর মামাকে দেখে এগিয়ে এসে জড়িয়ে ধরল। অনেকদিন পর তাদের সাথে দেখা। জিদান তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল তাদেরকে। জিদান এতটুকু জানে লোকটা প্রহরের মামা, আর উনি হয়তো তার স্ত্রী, কিন্তু ছেলেকে ঠিক বুঝে উঠতে পারল না জিদান। ছেলেটা জিদানের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। জিদানের ভ্রু দলা হয়ে আসে। শিলা কাউকেই চিনল না। প্রহর যখন তাদেরকে জড়িয়ে ধরে তখন কিছুটা আন্দাজ করতে পারে প্রহরের বাবা মা বা কোনো রিলেটিভস হবে। হঠাৎ জহির শিকদারকে দেখে শামসুল আলম খুব অবাক হলেন, কিন্তু সৌজন্যের খাতিরে তিনি দাঁড়িয়ে হ্যান্ডশেক করলেন। তাদেরকে বসতে বললেন। জহির শিকদার মুচকি এসে বসলেন। প্রহরও মামার পাশে বসল। শামসুল আলম জহির শিকদারকে জিজ্ঞেস করলেন, আপনারা আসবেন, ফোন করে জানাবেন না? এত অস্থির হবেন না ভাই, হঠাৎ করে আসলেন, কিছু হয়েছে? সহসা জহির শিকদারের মুখের আদল বদলে গেল। চোখে মুখে নেমে আসলো অন্ধকার। শামসুল আলম কিছুই বুঝলেন না, তাই তিনি বললেন, কি হলো ভাই, চুপ করে গেলেন যে? জহির শিকদার গম্ভীর কণ্ঠে শুধাল, আপনারা আমার মেয়ের সাথে এত বড় জঘন্য কাজটা করলেন কি করে মিস্টার শামসুল আলম? কি করে আমার ফুলের মতো মেয়েটাকে এভাবে কষ্ট দিতে পারলেন? কিভাবে করলেন এমনটা করতে? একটা বারোকে বুক কাঁপল না আপনাদের? এভাবে ঠকালেন আমাদের, এভাবে বিশ্বাসঘাতকতা করলেন। শামসুল আলমের গলা বুক শুকিয়ে যায়। তিনি যে ভয়টা পাচ্ছিলেন ঠিক সেটাই হলো। এখন তিনি কি করবেন? শামসুল আলম আমতা আমতা করে বলেন, আসলে ভাই, আমরা কিছুই জানতাম না। আগে থেকে যদি টের পেতাম তাহলে এমনটা হতো না। বিশ্বাস করেন ভাই, আমরা ওদেরকে মেনেই নিনি। এমনকি তাহলে এ বাড়িতে ওরা কি করছে? ওই মেয়েটা কেন এখনো এ বাড়িতে আছে?
শামসুল আলম চুপসে যান, ছোট ভাইয়ের দিকে তাকান। জাফর আলম করুণ চোখে তাকালেন, তিনিও বলার মতো কিছু খুঁজে পাচ্ছেন না। জিদানকে এ বাড়িতে রেখে এখনো তারা বিপদে পড়ে গেলেন। জহির শিকদার তাচ্ছিলে হেসে বললেন, উত্তর নেই তো, জানতাম। আমার কথার পরিপ্রেক্ষিতে আপনি কিছুই বলতে পারবেন না। আসলে বলার মতো কোনো কথাই আপনার জানা নেই, তাই তো? প্রহর বলে উঠল, মামা, তুমি এবার থামো। এবার যা বলার আমি বলবো, আর বাকি সবাই শুনবে, বলে বাঁকা হাসে। প্রহরের হাসির কারণ জিদান বা তার পরিবার কেউ বুঝল না। প্রহর বলল, নাটক অনেক হয়েছে আর না, আমি এবার ক্লান্ত। রোজ রোজ নাটক করতে করতে আমার অসহ্য ধরে গেছে, আর পারছি না। এবার সবটার অবসানের পালা, সবটা এবার ক্লিয়ার হওয়া দরকার। প্রহরের কথায় ড্রয়িং রুমের সবাই চমকে গেল। শামসুল আলম অবাক হয়ে বললেন, তুমি এসব কি বলছো প্রহর মা? নাটক মানে? কিসের নাটক? প্রহর হেসে জিদানের দিকে তাকালো। জিদান প্রহরের দিকেই তাকিয়েছিল। প্রহরের কথাগুলো ঠিক হজম করে উঠতে পারছে না, অবাক হয়ে শুধু দেখছে। প্রহর উঠে দাঁড়ালো, শামসুল আলমের ঠিক সামনে বরাবর দাঁড়িয়ে তাকে উদ্দেশ্য করে বলল, আপনার খুব লোভ, তাই না শ্বশুর আব্বা? ও সরি সরি, আপনি তো আমার শ্বশুর হওয়ার যোগ্যই না। একজন খুনি কখনো প্রহরের শ্বশুর হতে পারে না। প্রহরের কথায় সবাই আরেক দফা অবাক হলো। জাফর আলম বললেন, খুনি মানে? তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে প্রহর? তুমি আমার ভাইকে খুনের অপবাদ দিচ্ছ? তোমার সাহস তো কম না? প্রহর চিল্লিয়ে বলল, এই, আপনি থামেন তো। আপনাকে কথা বলতে কে বলেছে? আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, তাই আপনার সাথে কথা বাড়ানোর কোনো প্রশ্নই আসে না। আপনি চুপ করেই থাকুন, শুধু দেখুন আজ কি কি হয়। প্রহরের কথায় চুপ করে গেলেন জাফর আলম। মর্জিনা বেগম এতক্ষণ চুপ করে সবটাই শুনছিলেন, কিন্তু এখন আর পারছে না। তাই প্রহরের কাছে এসে প্রহরের কাঁধে হাত রেখে বলল, প্রহর, তুমি কি বলছো ভেবে বলছো মা? উনি তোমার শ্বশুর, খুনি হতে যাবেন কেন? তোমার কোথাও ভুল হচ্ছে মা, তুমি একটু শান্ত হয়ে বসো, ঠান্ডা মাথায় সবটা বলো। তবুও এত বড় অপবাদ তুমি ওনাকে দিও না মা। মর্জিনা বেগমের কথায় খুব মায়া হয় প্রহরের। এই মানুষটা খুব সহজ সরল ভালো মানুষ। প্রহর নরম সুরে বলল, আপনাকে আমি মা বলে ডেকেছি। আমার মা মারা যাওয়ার পর আপনাকে আমি প্রথম মা বলে ডাকি। আপনাকে মা বলে ডেকে আমি খুব শান্তি পেতাম। আপনার আমার প্রতি করা আদর যত্ন ভালোবাসা সবটা আমি মন থেকে অনুভব করেছি। সবসময় মনে হয়েছি আমি এক মা হারিয়ে আরেকটা মা পেয়েছি। আল্লাহ আমাকে একটা মা উপহার দিয়েছে। কথাগুলো বলতে বলতে প্রহরের চোখ ছলছল করে ওঠে। মর্জিনা বেগম প্রহরের মুখে আলতো করে হাত রাখে। প্রহর চোখ বন্ধ করে সেই ছোঁয়া উপলব্ধি করে। তারপর চোখ খুলে বলে, আপনি খুব ভালো মা, কিন্তু আজ যদি আমি কিছু না বলি, তাহলে আমার বাবা মার আত্মা শান্তি পাবে না। আমি চাই আমার বাবা মার খুনি শাস্তি পাক। প্রহর হাত জোর করে বলে, পারলে আমাকে ক্ষমা করবেন। প্রহর শামসুল আলমের কাছে এসে ফের বলতে শুরু করল, মিস্টার শামসুল আলম, আমি কি ভুল কিছু বলেছি? শামসুল আলম তেতলিয়ে বললেন, তুমি এসব কি বলছো প্রহর? আমি কেন তোমার বাবা মাকে খুন করব মা? তুমি তো জানো আমি কেমন মানুষ। আমার মতো একজন নরম সরম মানুষ কিভাবে খুন করতে পারে তুমি বলো? তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি হয়তো কারো সাথে আমাকে গলিয়ে ফেলছো প্রহর। প্রহর উচ্চস্বরে হেসে বলল, তাহলে আপনি ঘামছেন কেন? আসলে খুব গরম লাগছে, তাই হয়তো ঘামছি। প্রহর আবারও হেসে উঠল। তারপর হাসতে হাসতে বলল, হাসালেন, এখন শীতকাল, শীতের সময় এভাবে কেউ ঘামে বলুন তো? আর আপনি গরম কোথায় পেলেন? আমার তো শীত লাগছে। তুমি কে? আচমকা শামসুল আলমের কথায় ড্রয়িং রুমে সবাই অবাক হল। মর্জিনা বেগম স্বামীর পাশে এসে বললেন, ওকে তুমি জানো না? ও আমাদের জিদানের বউ। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। প্রহর চোখ মুখ শক্ত করে বলে, আমি কে? গোট প্রশ্ন। আসলেই তো, আমি কে জানতে চান আপনি? চেঁচিয়ে বলে প্রহর। প্রহরের চিৎকারে সবাই কেঁপে ওঠে। প্রহরের চোখ মুখ দিয়ে আগুন জ্বলছে। জিদান প্রহরকে দেখে ভয় পেয়ে গেল, এমনকি শিলাও। প্রহর আবার চিৎকার করে বলে, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি কে? বুঝতে পারছেন না আমি কে হতে পারি? ভাবুন, ভেবে দেখুন তো। আজ থেকে 15 বছর আগের কথা। মনে পড়ে কিছু? মনে পড়ে সেদিনের কথা? প্রহর অনেক হাইপার হয়ে যায়, হাঁপাতে থাকে। প্রহরকে এত উত্তেজিত হতে দেখে নির্জন এগিয়ে আসে। প্রহরকে আঁকড়ে নেই নিজের সাথে। পরম যত্নে হাত পেয়ে প্রহর কেঁদে ওঠে। প্রহর নির্জনে থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। এতটুকুতে তাকে ভেঙে পড়লে চলবে না, তাকে শক্ত হতে হবে, শাস্তি দিতে হবে,
কাউকে ছাড়বে না। কেন এমনটা করলেন আপনি? কেন আমার বাবা মাকে খুন করলেন? কেন আমাকে এতিম করে দিলেন? কি দোষ করেছিল আমার বাবা মা, যার জন্য তাদেরকে চিরদিনের মতো শেষ করে দিলেন? একবারও মনে হলো না তাদের একটা মেয়ে আছে? তার কি হবে? সে তো বাচ্চা একটা মেয়ে। তার ভবিষ্যৎ কি হবে? বাবা মা ছাড়া কেমন করে সে বড় হবে? কিভাবে সে রাত পার করবে? বলতে বলতে গলা ধরে আসলো প্রহরের। খুব কষ্ট হচ্ছে। নির্জন এগিয়ে এসে প্রহরকে সামলানোর চেষ্টা করে। প্রহর নির্জনকে সরিয়ে দেয়। পুরো বাড়ির থমথমে অবস্থা। শামসুল আলম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কথা বলার সাহস পাচ্ছে না তিনি। মর্জিনা বেগম, জাফর আলম, জিদান সবাই অবাক। জিদান বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মর্জিনা বেগম নিচে বসে পড়েন। তিনি ভাবতে পারছেন না তার স্বামী একটা খুনি, আর সেই খুনির সাথে তিনি এতগুলো বছর সংসার করেছেন। শামসুল আলম নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বলল, আমি কিছু করিনি প্রহর। আমার কোনো দোষ নেই। আমি নির্দোষ। তুমি আমাকে ভুল বুঝছ। আমি খুন করিনি। ও তাই? আপনি খুন করেননি? তাহলে করল কে? কে আমার বাবা মাকে খুন করেছে বলুন? শামসুল আলম আমতা আমতা করে বলেন, আমি জানি না। আমি কিছু জানি না। আমি কিছু করিনি। আপনি সব জানেন। সবকিছু আপনিই করেছেন। কি প্রমাণ আছে? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যেটা দেখে আমি বুঝব তোমার বাবা মাকে আমি খুন করেছি? শামসুল আলমের কনফিডেন্ট দেখে হাসল প্রহর। প্রহরের হাসি দেখে ঘাবড়ে গেল শামসুল আলম। প্রহর বলল, প্রমাণ লাগবে আপনার? ওকে, সব প্রমাণ পাবেন। নির্জন ভাইয়ের সব ভিডিও অডিও ফুটেজগুলো দেখাও তো। উনি তো প্রমাণ ছাড়া বিশ্বাস করতে চাইবেন না। মিস্টার শামসুল আলম, আমি আগে থেকেই জানতাম আপনি বহুত নাটক করবেন, তাই আধঘাট বেঁধে আমি নামেছি। কি ভাবছেন? হ্যাঁ? শামসুল আলম আগের তুলনায় এবার বেশি ঘামতে লাগলেন। তিনি কি তাহলে ফেঁসে যাবেন? তার এতদিনের সাম্রাজ্য সব শেষ হয়ে যাবে? নির্জন সবাইকে ভিডিও ফুটেজ দেখায়, আর কিছু অডিও রেকর্ড শোনায়। যা শোনার পর সবাই হতবাক। জাফর আলম অবাক হয়ে ভাইয়ের দিকে তাকালেন। জিদান বাবার কাছে এসে বাবাকে ঝাঁকিয়ে বলল, বাবা, তুমি কেন প্রহরের বাবা মাকে খুন করলে? কেন নিজের নামে পাশে খুনি ট্যাগ লাগালে? একবারও আমাদের কথা মাথায় আসলো না? তোমার এই একটা কাজের জন্য আমাদের ভুগতে হতে পারে। কেন করলে? অ্যান্সার মি বাবা। ছেলের প্রশ্নের উত্তর দিতে পারে না শামসুল আলম। মাথা নিচু করে চুপ করে আছেন। কিন্তু জিদানও থামার পাত্র নয়। বাবাকে একের পর এক প্রশ্ন করতে থাকে জিদান। জিদানের প্রশ্ন বিরক্ত হয় শামসুল আলম। তার অসহ্য ধরে যায়। তিনি আর সহ্য করতে না পেরে বললেন, তোদের কি খাওয়াতাম? কিভাবে মানুষ করতাম? এসব করানোর জন্য তো টাকা লাগতো। টাকা পেতাম কোথায়? যা বেতন পেতাম তাই দিয়ে তো সংসার চলত না। এভাবে কষ্টের জীবন ভালো লাগতো না। তাই কত ভালো জীবনযাপন করত। আর আমরা মাসে সেই সামান্য কয় টাকা বেতন পেতাম, তাই দিয়ে পুরো মাস সংসার চালাতে হতো। তোকে ভালো স্কুলে পড়াতে পারতাম না, ভালো কিছু খাওয়াতে পারতাম না। সবকিছু তো তোদের জন্যই করেছি, তোদের ভালো রাখার জন্য করেছি। এখন তোদের ভালো রাখতে গিয়ে আমি খুনি হয়েছি। হ্যাঁ, আমি একজন খুনি, 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 খুনি। বাবার কথায় দুকদম পিছিয়ে গেল জিদান। অবিশ্বাস্য সুরে বলল, তাই বলে তুমি খুন করবে বাবা? অন্য কোনো পথ ছিল না? তোমাকে তার জন্য খুন করতে হবে? খুন না করলে এত বিলাসবহুল জীবন পেতি না। তোরা যে জীবনযাপন করছিস সবই তো আমার জন্য পারছিস। তোদের এত সুখের জীবন দেওয়ার জন্যই তো আমি পাপ করেছি। আমি জেনে বুঝে পাপ করেছি, যে পাপের কোনো ক্ষমা হয় না। লোভে অন্ধ হয়ে আমি দুজন মানুষকে মেরেছি। লোভ আমাকে শেষ করে দিয়েছে। মর্জিনা বেগম উঠে আসেন। শামসুল আলমের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেন। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছেন, কেন করলে এমনটা? কি দরকার ছিল? আমরা তো অল্পতেই খুশি ছিলাম। এত টাকা পয়সার দরকার ছিল না। তুমি যাই ইনকাম করতে তাই দিয়ে তো আমরা ভালো মতোই চলতাম। সামান্য ভালো থাকতে গিয়ে তুমি এই মেয়েটাকে এতিম করে দিলে। তার পুরোটা জীবন বাপ মা ছাড়া পার করতে হচ্ছে। ওর জীবনটা এলোমেলো করেই দিলে কেন? তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না আমি। স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। তুমি একটা খুনি, আর খুনি কখনো আমার হতে পারে না। মর্জিনা বেগম ঘৃণায় মুখ ঘুরিয়ে নেন। প্রহর দোতলায় নিজের রুমে চলে যায়। প্রহরের এহেন কাজে সবাই অবাক হলো। তবে বেশিক্ষণ সে অবাক থাকল না। প্রহর আবার ফিরে এলো, তবে হাতে একটা কাগজ নিয়ে। কাগজ দেখে জিদানের ভ্রু কুঁচকে আসে। জিদান মনে মনে ভাবে, কাগজে কি আছে? প্রহরের হাতে থাকা পেপার শামসুল আলমের মুখের সামনে ধরে। শামসুল আলম পেপারটা পড়ে থমকে গেলেন। ধপ করে নিচে বসে পড়লেন।
তার সব শেষ হয়ে গেল। প্রহর বাঁকা হাসল। প্রহর সবার মুখের দিকে তাকালো। সবার মুখের রিয়াকশন দেখে ফের হাসল। মুখে হাসি রেখে বলল, আপনারা খুব অবাক হচ্ছেন তাই না? প্রহর কি এমন পেপার দেখালো যার জন্য উনি নিচে বসে পড়লেন? কেন এত ভেঙে পড়লেন? চলুন আপনাদেরও দেখাই এই পেপারে কি এমন আছে। জিদান প্রহরের কাছে এগিয়ে আসলো। প্রহর হাত থেকে পেপারটা ছিনিয়ে নিল। জিদান পেপার পড়ে অবাক হয়ে তাকালো প্রহরের দিকে। প্রহরের ঠোঁটের কোণে চওড়া হাসি। জিদানের অবাকের মুখ দেখে জাফর আলম জিদানকে জিজ্ঞেস করেন, জিদান, তুই এত অবাক হচ্ছিস কেন? পেপারে কি আছে আমাদের বল। এভাবে চুপ করে থাকিস না বাবা। জিদান অস্ফুট স্বরে বলল, সব প্রপার্টি প্রহর চৌধুরীর নামে। কি বলছিস? প্রহর বলল, জিদান যা বলছে একদম ঠিক বলছে কাকা। আপনাদের সব প্রপার্টি সব আমার নামে, এই প্রহর চৌধুরীর নামে। যা আগে আমার বাবার নামে ছিল এখন তা আমার নামে। চৌধুরী বাড়ির একমাত্র উত্তরসূরি প্রহর চৌধুরী, যা এতদিন বাড়ির মানুষের নামে ছিল। বিশ্বাসঘাতকতা করে আমার বাবার থেকে ছিনিয়ে নিয়েছিল। আজ আমি সেটা ছিনিয়ে নিলাম। আমার বাবার কষ্টে করা সাম্রাজ্য আমি ফিরিয়ে নিলাম। আমার বাবার কষ্টে উপার্জিত অর্থ সম্পদ আমি থাকতে কেউ নষ্ট করতে পারবে না। আজ থেকে এসব প্রপার্টি বাড়ি সব আমার নামে। এই যে এই বাড়িটায় আপনারা আছেন আছেন না, সেটাও আমার বাবার তৈরি বাড়ি, যেটাই এতদিন আপনারা ছিলেন। এতগুলো বছর আমি সবার থেকে লুকিয়েছিলাম। উনি ভেবেছিলেন হয়তো আমি আমার বাবা মায়ের সাথে মারা গিয়েছি, কিন্তু উনি জানতেন না প্রহর চৌধুরী বেঁচে আছেন, আর সে ফিরেও এসেছে। সব কিন্তু এখানেই শেষ না, আরও হিস্ট্রি আছে। ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। পুরো বাড়ি স্তব্ধ, কারো মুখে কথা নেই। কিছুক্ষণের মধ্যে বাড়িতে পুলিশ আসে। পুলিশ দেখে ঘাবড়ে গেল শামসুল আলম। জিদান বাবার দিকে তাকালো। পুলিশ অফিসার এসে শামসুল আলমকে গ্রেফতার করেন। শামসুল আলম করুণ চোখে প্রহরের দিকে তাকায়, কিন্তু প্রহর মুখ ঘুরিয়ে নেয়। বাবা মার খুনিকে কিছুতেই ক্ষমা করবে না প্রহর। শামসুল আলম প্রহরের কাছে এসে হাত জোর করে বলে, আমাকে ক্ষমা করে দাও প্রহর, আমার ভুল হয়ে গেছে, আমি পাপ করেছি। তুমি নিজ হাতে আমাকে শাস্তি দাও, তবুও পুলিশে দিও না প্রহর। প্রহর দাঁতে দাঁত চেপে বলল, অফিসার, ওনাকে নিয়ে যাচ্ছে না কেন? আমার চোখের সামনে থেকে এক্ষুনি নিয়ে যান। ইনাকে দেখলে আমার গা জ্বলে যাচ্ছে, মাথায় আগুন ধরে যাচ্ছে। অনেকদিন মুখ বুজে সহ্য করেছি, আর পারছি না, প্লিজ নিয়ে যান। পুলিশ অফিসার শামসুল আলমকে নিয়ে যেতে গেলে প্রহর আবার থামিয়ে দেয়। বলল, অফিসার, একটু দাঁড়ান, আর 5টা মিনিট একটু অপেক্ষা করবেন। ওনার আর একটা কথা জানার দরকার। শামসুল আলম বললেন, আবার কি বলবে তুমি? আমার যা শেষ হওয়ার হয়ে গেছে, আমি আর কিছুই ফিরে পাবো না। প্রহর হালকা হেসে বলল, এই কথাটা আপনি বাড়ির সবাইকে জানানোর আছে, শুনুন তাহলে। আমার আর জিদানের যে বিয়েটার কথা আপনারা জানেন, সেটা আসলে মর্জিনা বেগম প্রহরের কাছে এসে বললেন, কে রে মা, থেমে গেলি কেন? বল, তোদের বিয়ে কি? প্রহর মর্জিনা বেগমের হাত ধরে বলল, তুমি কষ্ট পেও না মা, আমি এখন যা বলবো তুমি তাই শুনে হয়তো খুব কষ্ট পাবে, কিন্তু আমার কিছু করার ছিল না, প্লিজ ক্ষমা করে দিও। মর্জিনা বেগমের মুখ চুপসে গেল। তিনি আর কিছু বললেন না। প্রহর সবার দিকে তাকিয়ে বলল, আসলে আপনারা সবাই জানেন প্রহর আর জিদানের বিয়ে হয়েছে। আসলে আমাদের কোনো বিয়ে হয়নি। প্রহরের কথায় 2 কদম পিছিয়ে গেল মর্জিনা বেগম। হতবাক হয়ে গেলেন তিনি, মুখে চেপে ধরলেন। শামসুল আলমের সেম অবস্থা। তিনি অবিশ্বাস্য চোখে তাকালেন প্রহরের দিকে। প্রহর মুচকে এসে বলল, অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। আমাদের কোনো বিয়ে হয়নি। আমাদের যে রেজিস্ট্রি পেপার সাইন করতে হয়েছিল, সেটাই ছিল অন্যতা। সেই পেপারটা ছিল অন্য পেপার। ওটাই ছিল আমার আর নির্জন ভাইয়ার বিয়ের পেপার। আমরা ছাড়া কেউ এ ব্যাপারে কিছু জানত না। আর কবল বলার সময় কাজী সাহেবও ব্যাপারটা বুঝে নিয়েছিলাম। সবাই জানতো আমাদের সত্যি সত্যি বিয়ে হয়েছে, কিন্তু বিয়েটা হয়নি। প্রহর একটু থেমে ফের বলল, জিদান তো এই বিয়েতে রাজি ছিল না। উনি জিদানকে জোর করে রাজি করান। সম্পত্তির লোভে জিদান আমাকে বিয়ে করতে রাজি হয়। আর বিয়ের প্রথম দিন জিদানকে বাড়ি থেকে প্ল্যান করে সরিয়েছিলাম। আমি জানতাম জিদান শিলাকে ভালোবাসে, আর আমি সেটাই কাজে লাগাই। জিদান শিলার জন্য সেদিন বাসা থেকে বের হয়ে যায়, আর এতে আমার সুবিধাই হয়। আমি নিজের মতো আমার কাজ শুরু করি, সবটা নিজের মতো করে সাজাই। কেউ কিচ্ছু বুঝতে পারে না। আমার 2 বছরের কষ্ট বৃথা যায়নি। আমি সফল হয়েছি। এখন আমার শান্তি। অফিসার, এখন আপনি ওনাকে নিয়ে যেতে পারেন, কঠিন শাস্তি দিবেন। পুলিশ অফিসার শামসুল আলমকে নিয়ে চলে গেলেন।
শিলা শুধু নাটক দেখে যাচ্ছে। শিলা ভাবেনি এই পরিবারে এত হিস্ট্রি আছে। জিদানকে সে ভালোবেসেছিল তার টাকা পয়সা দেখে, কিন্তু এখন জিদানের কিছু নেই। তার বাবার অট্টালিকা রেখে সে জিদানের হাত ধরেছিল, এখন তো জিদানেরই থাকার জায়গা নেই। তাহলে জিদান তাকে রাখবে কোথায়, খাওয়াবে কি? শিলা দ্রুত পায়ে জিদানের কাছে এলো, সবার সামনে জিদানকে বলল, জিদান, তোমার তো এখন থাকারই জায়গা নেই, তুমি আমাকে কোথায় রাখবে? এভাবে তো আমি তোমার সাথে থাকতে পারবো না। তুমি এখন পথে পথে ঘুরবা, খাবারের জন্য তোমাকে ছুটতে হবে। এভাবে আমি তোমার সাথে থাকতে পারবো না। সরি, তুমি তোমার পথ দেখো, আর আমি আমার পথ দেখি। আমি চললাম। সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবে। আমার পিছনে না ছুটে তুমি টাকার পেছনে ছোটো, কারণ টাকা ছাড়া কিছু না। টাকা ছাড়া তুমি সবকিছু অন্ধকার দেখবে। এই পৃথিবী টাকার গোলাম। আর মেইন কথা কি জানো? তোমার বাবা একটা খুনি। আমার বাবা কোনো খুনির ছেলেকে নিজের মেয়ের জামাই হিসেবে কোনোদিনও মেনে নেবে না। তাই আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। শিলার কথায় স্তব্ধ হয়ে যায় জিদান। পায়ের তলা থেকে মাটি সরে যায়। তার বাবার একটা ভুলের জন্য তাদের সব শেষ। এখন তাদের থাকার জায়গাটাই নেই, সব শেষ। এখন তারা কি করবে? প্রহর মর্জিনা বেগমের কাছে আসলেন। তারপর বলল, আমি তোমার কথা ভেবে তোমাদের থাকার জায়গার ব্যবস্থা করে দিছি মা। তোমরা সবাই খুব ভালো। মর্জিনা বেগম কৃতজ্ঞতার দৃষ্টিতে প্রহরের দিকে তাকালো। প্রহর আবার বলল, এত ব্যস্ত হয়ে বাড়ি থেকে যাওয়ার দরকার নেই। ধীরে সুস্থে সব গুছিয়ে তারপর যেও। আর হ্যাঁ, আমার জানা মতে তোমার ছেলে তো ভালো একটা চাকরিও করে। তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সব ঠিক হয়ে যাবে। নির্জন প্রহরের হাত ধরে টেনে কিছুটা দূরে এনে বলল, তুমি কিন্তু বেশি বেশি করছো প্রহর। তুমি ভুলে যেও না, এই পরিবারের জন্য তুমি তোমার বাবা মা হারিয়েছ। তাই যা করবে ভেবেচিন্তে করবে। আমি যা করছি ভেবেই করছি নির্জন ভাইয়া। ইনারা সবাই খুব ভালো, বিশেষ করে উনি। উনি আমাকে খুব ভালো রেখেছেন, সবসময় মেয়ের মতোই রেখেছেন। তাই এতটুকু আমার দায়িত্ব। যা ভালো মনে হয় করো, আমি কিছু বলবো না। নির্জনের কথায় মুচকি আসে প্রহর। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন চলে যায়। প্রহর এখন নিজের জীবন গোছাতে ব্যস্ত। জিদানরা দুদিন আগেই বাড়ি ছেড়ে চলে গেছে। জিদান তার কর্মক্ষেত্রে চলে গেছে। প্রহরের দেওয়া বাড়িতে জিদান যায়নি। বাকি সবাই অবশ্য গেছে। না যেও তো উপায় নেই, থাকবে কোথায়? থাকার জন্য তো একটা জায়গার দরকার, পেট চালানোর জন্য টাকার দরকার। জাফর আলম একটা কাজ খুঁজছেন। ভাইয়ের জন্য তাদের যতটুকু ছিল তাও গেছে। জিদানের কাছে কিছু টাকা ছিল, সেখান থেকে কিছু টাকা চাচুর হাতি দিয়ে বলেছে চাল ডাল সবজি কিনতে, পরিবারের সবাইকে দেখে রাখতে, আর তার জন্য একটা কাজের জন্য ব্যবস্থা করে দেবে। জাফর আলম এর একটা মাত্র মেয়ে, তারও বিয়ে হয়ে গেছে। তার শ্বশুর বাড়ি থেকে সবাই যখন এসব জানতে পেরেছে, সবাই তাকে কথা শোনাচ্ছে। তার চাচুর ব্যাপারে খারাপ কথা বলছে। মুখ বুজে সব সহ্য করছে। চৌধুরী বাড়ি আজ নতুন সাজে সেজে উঠেছে। আজ পুরো শহর জানবে প্রহর চৌধুরী আর নির্জন শিকদারের রিসিপশন। বাবার তৈরি বাড়িতেই সবকিছু করছে প্রহর। প্রহরের বাবার স্বপ্ন ছিল প্রহরের খুব বড় অনুষ্ঠান করে বিয়ে দেওয়ার, পুরো দুনিয়া জানিয়ে একমাত্র মেয়ের বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সেটা তার কপালে নেই। তাই তো বাবার অসম্পূর্ণ স্বপ্ন প্রহর পূরণ করছে। ভাবতেই প্রহরের চোখের কোণে পানি চলে আসে। পার্লারের মেয়েরা প্রহরকে সাজাচ্ছিল। প্রহরের চোখে পানি দেখে মেয়েটা বলল, ম্যাম, কাঁদবেন না, সাজ নষ্ট হয়ে যাবে। পরে স্যারের কাছে আমাদের বকা শুনতে হবে। আপনি প্লিজ কাঁদবেন না। প্রহর চোখের পানি মুছে নেয়। তারপর বলল, আপনারা সাজান, আমি আর কাঁদছি না। আসলে বাবা মার কথা খুব মনে পড়ছে, সেই জন্য আর কি। বুঝতে পারছি ম্যাম। নির্জন হোয়াইট কালার পাঞ্জাবি পরেছে, খুব সিম্পল সাজ। প্রহরকে সাজানো হয়ে গেলে প্রহরকে নিয়ে নিচে নামে নির্জনের মা হামিদা বেগম। ড্রয়িং রুমে সবাই উপস্থিত। প্রহর অধিকাংশ মানুষকে চেনে না। আজ যারা এখানে ইনভাইটেড, তারা কেউ প্রহরের বাবার বিজনেস পার্টনার, কেউ বন্ধু, আত্মীয় স্বজন সব। অনেকগুলো অচেনা মুখ। প্রহরের চোখের কোণে আবারও পানি চলে আসে। নির্জন সেটা খেয়াল করে। এক্সকিউজ মি বলে প্রহরের কাছে আসে। প্রহরকে দিয়ে নির্দিষ্ট জায়গায় বসে। প্রহরের চোখের পানি মুছে দিয়ে বলল, আজ তোমার খুশির দিন প্রহর। তোমার বাবার অপূর্ণ স্বপ্ন তুমি পূরণ করছো। ফুপি ফুপা যেখানেই থাকুক না কেন, তারা ভালো আছে। তোমাকে ভালো থাকতে দেখে তারাও শান্তি পাচ্ছে। এখন থেকে তাদের জন্য আর কাঁদবে না, নামাজ পড়ে শুধু দোয়া করবে। আর এখন থেকে তোমার বাবা গড়া সাম্রাজ্য তুমিই দেখবে।
আমি সবসময় তোমার পাশেই থাকব। কাল থেকে তুমি অফিসে যাবে, সবকিছু আগের মতো করে সাজাবে, তাহলে সবকিছুই ভালো হবে, আর তুমিও ভালো থাকবে। প্রহর নির্জনের দিকে তাকিয়ে রইল, শুনল নির্জনের বলা প্রত্যেকটা কথা। প্রহর সবার উদ্দেশ্যে মাইক্রোফোন নিয়ে বলল, এভরিবডি, আপনারা সবাই হয়তো ইতিমধ্যে জেনে গেছেন সবকিছু, কিভাবে আমার মা বাবাকে প্ল্যান করে খুন করা হয়েছে। আপনারা সবাই হয়তো অবাক হচ্ছেন আজকের মতো একটা বিশেষ দিন আমি এই কথা বলছি কেন। আসলে এর একটা কারণ আছে। এতদিন যারা আমার বাবার কোম্পানি নিজের নামে ইউজ করছিল, কাল থেকে তা আমার বাবার নামে আবার চলবে। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিকে প্রহর চৌধুরী থাকতে কেউ কখনো কিছু করতে পারবে না। আগামীকাল সবাইকে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে আসার অনুরোধ রইল। কাল থেকে চালু হবে চৌধুরী গ্রুপ, নতুন করে চলবে আবার সবকিছু। নির্জনের বোন আর কাজিনরা মিলে বাসর ঘর ফুল দিয়ে সাজিয়েছে। নির্জনের থেকে তাদের পাওনা বুঝে নিয়ে প্রহরের কাছে পাঠায়। নির্জন দরজা বন্ধ করে প্রহরের কাছে এসে বসে। প্রহর মাথা নিচু করে আছে। নির্জন মুচকি এসে বলল, বউ। প্রহরের ভিতর মৃদু কম্পন হয়। নির্জন ফের বলল, বউ, আর কত দূরে থাকবে, এবার তো ধরা দাও। প্রহর লজ্জায় মাথা নুয়ে নিল। প্রহরের খুব লজ্জা লাগছে। নির্জন প্রহরের থুতনি ধরে প্রহর মুখ উঠায়। প্রহর চোখ বন্ধ করে নেয়। নির্জন ফের হাসল। নির্জন টুপ করে প্রহরের ঠোঁটে চুমু খায়। প্রহর চমকে চোখ মেলে তাকায়। তাকিয়ে নির্জনের চওড়া হাসি দেখে মুগ্ধ হয়ে গেল। আবার লজ্জায় মাথা নিচু করে নেয়। নির্জন হেসে বলল, এত লজ্জা পেলে বাসর করব কি করে বউ? এত লজ্জা পেও না তো। প্রহর লজ্জামাখা কণ্ঠে বলল, তুমি লাগামহীন কথা বলছো কেন? চুপ থাকতে পারো না? চুপ করে থাকলে এই জীবনে আমাদের আর বাসর হবে না বউ। তাই চুপ না থেকে চলো, দুরাকাত নফল নামাজ পড়ে নেই, তারপর আমাদের নতুন জীবন শুরু করি। প্রহরও নির্জনের কথায় সায় দিল। নির্জন প্রহর সবকিছু নতুন করে শুরু করে। জীবনের সকল বাধা পেরিয়ে তারা এক হয়েছে। দেখতে দেখতে কতগুলো দিন চলে যায়। সকালের মিষ্টি রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে গেল প্রহরের। চোখ পিটপিট করে তাকিয়ে নিজেকে নির্জনের বুকে আবিষ্কার করে। প্রহরের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। প্রহর আলতো হাতে ছুঁয়ে দিল প্রিয় মানুষটাকে। এই একটা মানুষ যাকে প্রহর নিজের বাবা মার পরে সবচেয়ে বেশি ভালোবেসেছে। প্রহরের সকল কাজে প্রহরকে উৎসাহ দিয়েছে। প্রহরকে সব বিপদ আপদ থেকে রক্ষা করেছে। নির্জনের প্ল্যানেই প্রহর শামসুল আলমদের বাড়ি পর্যন্ত যেতে পেরেছে। নির্জনের নিখুঁত প্ল্যান কেউ ধরতে পারেনি। অবশেষে নির্জনের নিখুঁত পরিকল্পনার কাছে হার মানতে হয়েছে শামসুল আলমকে। প্রহর ঠিক করে আজকের পর থেকে অতীত নিয়ে ভাববে না। ভাবতে না চাইলেও যে ভাবনা চলে আসে। প্রহর ঝট করে নির্জনের কপালে চুমু খেল। আচমকা নির্জন প্রহরকে টেনে নিজের বুকে ফেলে দেয়। প্রহর ভাবেনি এমন কিছু হবে। প্রহর ভ্রুকুচকে তাকালো নির্জনের দিকে। নির্জন এক চোখ বন্ধ করে আরেক চোখ ছোট ছোট করে তাকায়, যা দেখে প্রহর বলল, তুমি জেগে আছো? কখন জেগেছ? নির্জন মুচকি এসে বলল, সেই তো কখন থেকে জেগে শুয়ে আছি। বইয়ের হাতের সহ উপলব্ধি করছিলাম। ভাবলাম সকাল সকাল বইয়ের হাতের আদর খেয়ে তারপর উঠব, কিন্তু আমার বউ তো গভীর ভাবনায় মগ্ন। তাই নিজের পাওনা নিজেই বুঝে নিতে হবে আমায়। নির্জনের কথায় হাসল প্রহর। তারপর নির্জনকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ওলে আমার বরটা রে, বইয়ের হাতের আদর খাবা তাই না? অবশ্যই খাবো, কিন্তু তা তো হবে না মশাই। এখন আমাকে উঠতে হবে, ফ্রেশ হতে হবে, গোসল করে অফিসে যেতে হবে। তোমারও অফিস আছে, তাহলে এখন কেন শুয়ে শুয়ে বইয়ের আদর খাবা শুনি? অফিসের এখনো অনেক সময় আছে, সবেমাত্র সকাল হয়েছে। প্রহর হেসে উঠল। হাসতে হাসতে বলল, এখন 8:30 বাজে। কি? নির্জন লাফ দিয়ে বিছানায় উঠে বসে। নির্জনের অবস্থা দেখে প্রহর হাসে। নির্জন সময় নষ্ট না করে দ্রুত ওয়াশরুমে দৌড় লাগায়। আর প্রহরও অন্য রুমে চলে যায় ফ্রেশ হতে। সকালে নাস্তা করে দুজন একসাথে অফিসের উদ্দেশ্যে বের হয়। প্রহরকে নিজের অফিসে নামিয়ে দিয়ে নির্জন তার অফিসে চলে গেল। তবে যাওয়ার আগে প্রহরকে বলে গেছে 2টার সময় তাকে নিতে আসবে। নিজের কেবিনে বসে কাজ করছে প্রহর। সবকিছু বুঝে নিতে একটু সময় লাগছে প্রহরের। এত বছরের জমানো গুরুত্বপূর্ণ ফাইলগুলো প্রহরের টেবিলে পড়ে আছে। প্রহর সেগুলোই দেখছে। তখন কেউ দরজায় নক করে। প্রহর তাকে আসতে বলে। ফাইলে মুখ গুজে বলল, জি, কি বলবেন বলুন। প্রহরের কথার পরিপ্রেক্ষিতে প্রহরের সামনে থাকা মানুষটা কিছু বলল না। প্রহর কোনো আনসার না পেয়ে ফাইল থেকে মুখ সরিয়ে সামনে তাকালো। সামনের মানুষটাকে দেখে প্রহর অবাক হয়ে গেল। আপনা আপনি মুখ থেকে বেরিয়ে এলো, নয়ন তুই?
আমার অফিসে, আমার সামনে। আমি তো ভাবতে পারছি না ভাই, দেশে কবে এলি? নয়ন নামের ছেলেটা বলল, উফস আপু, তুমি সেই আগের মতোই রয়ে গেলে। একসাথে এত প্রশ্ন করলে আমি উত্তর দিব কিভাবে? আচ্ছা, বস আগে। নয়ন বসল। নয়ন প্রহরের ফুপাতো ভাই, প্রহরের 3 বছরের ছোট। নয়ন বিদেশ থাকত, হঠাৎ করে দেশে ফিরে প্রহরকে সারপ্রাইজ দিতে চলে আসে। প্রহর নয়নকে জিজ্ঞেস করল, কি খাবি বল? কিছু খাবো না আপু, শুধু তোমার সাথে একটু দেখা করতে আসলাম। তোমাকে খুব মিস করতাম আপু। আমিও ভাই, কিন্তু 2টা বছর আমি সবকিছু থেকে দূরে ছিলাম, তাই তো তোদের কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। আমি সবকিছু শুনেছি আপু। তারপর 2 ভাই বোন অনেক গল্প করে। একসময় নয়ন অফিস থেকে চলে গেল। প্রহর নয়নকে সন্ধ্যায় তাদের বাসায় আসতে বলেছে। দুপুর 2টা। নির্জন প্রহরকে নিতে প্রহরের অফিসে আসে। প্রহরকে নিয়ে বের হয় লাঞ্চে। লাঞ্চ করে তারপর ঘুরবে দুজন। তাই তো সব কাজ ছেড়ে বইয়ের কাছে ছুটেছে নির্জন। শীতের সময়, সময় খুব দ্রুতই চলছে। এই তো কিছুক্ষণ আগে প্রহরকে নিয়ে বের হলো, আর এখন সন্ধ্যা 6টা। প্রহরের হাত ধরে হাঁটছে নির্জন। দুজন খুব খুশি। ভালোবাসার মানুষ যদি ভালোবাসার মানুষকে সব দিক দিয়ে বোঝে, তাহলে হয়তো তার থেকে সুখী মানুষ পৃথিবীতে আর কেউই হয় না। সমাপ্ত।